চলো শুরু করি। আচ্ছা, মোটামুটি নটা নয়, ওই 10 পর্যন্ত দেখবো বলেছিলাম। তো সবার সাউন্ড আসছে? আরেকবার একটু বলে দে তো সাউন্ড আসছে কিনা। হ্যাঁ স্যার, আসছে। আসছে, সাউন্ড আসছে। ওকে। যারা জয়েন হতে পারছে না তাদের বোধহয় ইন্টারনেটের সমস্যা আছে, কিছু হতে পারে সেটা। বেশ, আজকে আমরা ফার্স্টে যে ব্যাপারটা পড়বো সেটা হচ্ছে সেন্ট্রাল ডগমা। এটা আমরা থিওরি ক্লাসে খুব একটা পড়িনি। আচ্ছা, সেন্ট্রাল ডগমা কথাটার মানে হলো কেন্দ্রীয় মতবাদ। ঠিক আছে? আর একটা মাইক অন আছে, যখন কথা বলি সেই সময়টা অন রাখবি, আদারওয়াইজ অন রাখার দরকার নেই, একটা নয়েজ হয়। ঠিক আছে? আচ্ছা, কি বললাম? সেন্ট্রাল ডগমা মানে হচ্ছে কেন্দ্রীয় মতবাদ। এখানে বলা হয়েছে, কেন্দ্রীয় মতবাদ অনুসারে বলা হয়েছে, অনেকজন বিজ্ঞানী মিলে একসাথে বলেছেন যে ডিএনএ থেকে আরএনএ প্রস্তুত হয়, আরএনএ থেকে প্রোটিন প্রস্তুত হয়। ঠিক আছে, এই হচ্ছে নিয়ম। ডিএনএ থেকে আবার ডিএনএও প্রস্তুত হয়, আরএনএ থেকে আবার আরএনএও প্রস্তুত হয়, আবার আরএনএ থেকে ডিএনএও প্রস্তুত হয়। এখানে একটু খেয়াল করার মতো কয়েকটা ব্যাপার আছে। কি বলছে না, দেখ যে হুম এখানে যে ব্যাপারটা বলেছে যে মেন সেন্ট্রাল ডগমা কি না, ডিএনএ থেকে আরএনএ তৈরি, আরএনএ থেকে প্রোটিন তৈরি। তাহলে তোকে যদি এরকম কোনো কোশ্চেন দেয় যে সেন্ট্রাল ডগমা মানে কি, তাহলে হচ্ছে ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে প্রোটিন, এটা হচ্ছে সেন্ট্রাল ডগমা। তার আপডেট যেটা, সেই আপডেটে হয়েছে কি ডিএনএ থেকে ডিএনএ, আরএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে আবার ডিএনএ, এটা হচ্ছে আপডেট ভার্সন। তাহলে আমরা যদি এই প্রসেসটার, প্রত্যেকটা প্রসেসের মধ্যে দেখ ছোট ছোট কিছু পার্ট আছে, তো এই পার্টগুলো যদি একটু নাম জানি, যে ডিএনএ থেকে ডিএনএ তৈরিকে কি বলে, একে বলা হয় ডিএনএ রেপ্লিকেশন। রেপ্লিকেশনের বাংলাটা আমি জানি প্রতিলিপিকরণ, বাকি যে কটা আছে এগুলোর কিন্তু বাংলা আমি জানি না। ঠিক আছে, মানে বাংলা হয় হয়তো, বইয়েতেও খুব একটা থাকে না, যার জন্য আমি ঠিক জানি না। আরএনএ থেকে আরএনএ যখন তৈরি হচ্ছে তাকে বলা হচ্ছে আরএনএ রেপ্লিকেশন। ঠিক আছে, আরএনএ থেকে আরএনএ তৈরি হচ্ছে তাকে বলা হচ্ছে আরএনএ রেপ্লিকেশন। আচ্ছা, এবার এই যে ব্যাপারটা ডিএনএ রেপ্লিকেশন, আরএনএ রেপ্লিকেশন, এই ঘটনাগুলো আসলে কি? আসলে হচ্ছে যখন আমাদের কোষ বিভাজন হয়, তার যে ইন্টারফেস দশা থাকে, সেই ইন্টারফেস দশায় এস দশা বলে একটা দশা থাকে, সেই এস দশায় এই ডিএনএ এবং আরএনএ মূলত রেপ্লিকেশন হয়। এই ক্ষেত্রে ডিএনএ রেপ্লিকেশনের দ্বারা তার জেনেটিক মেটেরিয়ালটা বাড়ে। তাহলে একটা কোষের যে জেনেটিক মেটেরিয়াল, এইটা জেনেটিক মেটেরিয়ালে বৃদ্ধি হয়। কিন্তু আরএনএ রেপ্লিকেশন কোনো কোষে হয় না। কোথায় হয় তাহলে? আরএনএ রেপ্লিকেশন হয় ভাইরাসে। ঠিক আছে, কারণ কিছু কিছু ভাইরাস আছে যাদের নাকি জেনেটিক মেটেরিয়ালটাই হচ্ছে আরএনএ। ক্লিয়ার? তাহলে ডিএনএ প্রায় সমস্ত সজীব কোষেই থাকে, কিন্তু আরএনএ সমস্ত সজীব কোষে থাকলেও সেটা জেনেটিক আরএনএ নয়। তাহলে সেটা কি? সেটা ওই নন জেনেটিক আরএনএ। আমরা ভাগগুলো পড়েছি যে এমআরএনএ, হ্যাঁ, তারপর আরআরএনএ, টিআরএনএ, এই যে ভাগগুলো পড়েছি সেগুলো হচ্ছে এপাশে থাকবে। আচ্ছা, রেপ্লিকেশন পদ্ধতি সম্বন্ধে আমরা জানলাম, যার বাংলা হলো প্রতিলিপিকরণ। বাংলাটাও লিখে রাখিস, বাংলা হচ্ছে রেপ্লিকেশনের বাংলা হচ্ছে কি না, প্রতিলিপিকরণ। আচ্ছা, এরপরে যেগুলো আছে সেগুলোর বাংলা হয়তো হয়, আমি খুব একটা বইয়েতে দেখতে পাইনি। তো যদি হয় তোরা একটু জেনে আমাকে বলবি। ডিএনএ থেকে আরএনএ ফরমেশন, একে আমরা বলি ট্রান্সক্রিপশন।
ঠিক আছে, ডিএনএ থেকে আরএনএ, একে আমরা বলি ট্রান্সক্রিপশন। আরএনএ থেকে ডিএনএ হচ্ছে, তাহলে পদ্ধতিটা কেমন? রিভার্স, রিভার্স প্রসেস। সেই জন্য একে আমরা বলছি রিভার্স ট্রান্সক্রিপশন। ঠিক আছে, রিভার্স ট্রান্সক্রিপশন। এই ট্রান্সক্রিপশনের বাংলা কি এটা আমি জানি না, কিছু কিছু বইতে আগে থাকতো, এখন উঠে গেছে। এখন ম্যাক্সিমাম বইয়ে কি বলছে, না শুধু ট্রান্সক্রিপশন কথাটা বাংলাতেও ট্রান্সক্রিপশন লিখছে, রেপ্লিকেশনকে বাংলাতেও রেপ্লিকেশন লিখছে। কিছু বই আবার আমরা দেখছি রেপ্লিকেশনে বাংলা প্রতিলিপিকরণ হিসেবে দিয়েছে। আচ্ছা, এবার আরএনএ থেকে আমরা প্রোটিন সংশ্লেষে আসছি। আরএনএ থেকে প্রোটিন সংশ্লেষ, এইখানে আরএনএ থেকে যে প্রোটিন সংশ্লেষ হচ্ছে একে বলা হচ্ছে ট্রান্সলেশন। এটা ছিল ট্রান্সক্রিপশন, এটা ট্রান্সলেশন, এরও বাংলা অ্যাকচুয়ালি ঠিক হয় না। আমরা ছোটবেলায়, তোদের মনে আছে নিশ্চয়ই, যে বেঙ্গলি থেকে ইংলিশে ট্রান্সলেশন করতে দিত, বেঙ্গলি থেকে ইংলিশে ট্রান্সলেশন করতে দিত, আবার ইংলিশ থেকে বেঙ্গলিতে যেটা করতে দিত তাকে আমরা বলতাম কি বঙ্গানুবাদ। তো এটা সবসময় একমুখী করতে দিত, দ্বিমুখী নয়, সেই জন্য দেখ ট্রান্সলেশনটা কখনোই উল্টো দিকে আসে না। ঠিক আছে, এই টোটাল ব্যাপারটাকে আমরা কি বলছি, কেন্দ্রীয় মতবাদ। পয়েন্ট হলো যে কেন্দ্রীয় মতবাদ আমাদের কেন জানতে হবে। প্রথমত হচ্ছে ক্লাস 11-এ আমাদেরকে তৈরি করাচ্ছে, ক্লাস 11-এ আমাদেরকে তৈরি করাচ্ছে যাতে আমরা টুয়েলভটা কিছুটা এগিয়ে রাখতে পারি। এখান থেকে আমাদের ক্লাস টুয়েলভের একটা চ্যাপ্টার আছে, চ্যাপ্টারটার নাম হচ্ছে বংশগতির আণবিক ভিত্তি। ঠিক আছে, বংশগতির আণবিক ভিত্তি, এই চ্যাপ্টারটা বোঝানোর জন্য আমাদের এইটুকু একটা কনসেপ্ট শুধু এখানে দিয়ে রেখেছে। এবার মনে কর যে কোনো স্টুডেন্ট যে ভাবলো যে আচ্ছা 11-এ তো আমার শুধু এইটুকু কনসেপ্ট, এটা আমি না পড়ে চলে যাব, তাহলে ফার্স্ট অফ অল সে একটা দুটো কোশ্চেন মিস করবে, এখান থেকে একটা দুটো কোশ্চেন আসবেই, সেটা সে মিস করবে। দ্বিতীয়ত হচ্ছে তার টুয়েলভটা ডুবলো। ঠিক আছে, কারণ টুয়েলভে এটা একটা চ্যাপ্টার, তাহলে একটা চ্যাপ্টার থেকে মোটামুটি দুটো তিনটে কোশ্চেন তো আসবেই আসবে, এবং এই চ্যাপ্টারটা তোর থার্ড সেমিস্টারে আছে, তার মানে এমসিকিউ আসার সম্ভাবনাটা অনেক বেশি। ঠিক আছে, তো এই মোটামুটি একটা কনসেপ্ট তৈরি করে দিলাম। মনে রাখিস সেন্ট্রাল ডগমা বা কেন্দ্রীয় মতবাদ অনুসারে, এটা অনেকজন বিজ্ঞানী বলেছেন, পার্টিকুলার কোনো নাম নেই, কেন্দ্রীয় মতবাদ অনুসারে ডিএনএ থেকে আরএনএ তৈরি, আরএনএ থেকে প্রোটিন তৈরি, এটাই হচ্ছে কেন্দ্রীয় মতবাদের মেন ধারণা। পরবর্তীকালে কি হয়েছে, পরবর্তীকালে এটা একটু ইমপ্রুভড হয়েছে, ইমপ্রুভড হয়ে কি তৈরি হয়েছে, ডিএনএ থেকে ডিএনএ, আরএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে ডিএনএ। ঠিক আছে, এই জিনিসগুলো নতুন করে এসছে। তাহলে আমাদের অ্যাকচুয়ালি প্রশ্ন কি দেবে, আমাদের প্রশ্নে দেবে এই যে টার্ম গুলো এখানে রয়েছে না, যে রেপ্লিকেশন, যেটা আবার দুটো ভাগে ভাগ হয়, একটা ডিএনএ রেপ্লিকেশন, একটা আরএনএ রেপ্লিকেশন। এই যে দুটো ভাগে রেপ্লিকেশন রয়েছে, এই রেপ্লিকেশনটা আমাদের একটা কোনো একটা মানে এইটা সম্বন্ধে তোকে জানতে হবে, রেপ্লিকেশন থেকে আমাদের প্রশ্ন দেবে। আচ্ছা, তারপর ভাব ট্রান্সক্রিপশন। এই ট্রান্সক্রিপশন ব্যাপারটা কি, এটা থেকে আমাদের প্রশ্ন দেবে। রিভার্স ট্রান্সক্রিপশন, ঠিক আছে, এই জিনিসটা কি, এর থেকে প্রশ্ন দেবে। এবং ট্রান্সলেশন, ট্রান্সলেশন এইটা কি, এর থেকে প্রশ্ন দেবে। তার মানে এখানে প্রশ্ন দেওয়ার জায়গা রয়েছে কি, রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, রিভার্স ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন, এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসবে। আচ্ছা, এবার আহ এখানে এই যে প্রত্যেকটা পদ্ধতি, এগুলো এক একটা পদ্ধতি, এই যে ট্রান্সক্রিপশন, রেপ্লিকেশন, ট্রান্সলেশন যা দেখছি সেগুলো প্রত্যেকটা হচ্ছে একটা পদ্ধতি। সরি, এই পদ্ধতিগুলোর আহ মধ্যে বেশ কিছু, আমরা যেহেতু বায়োমলিকিউল পড়ছি আজকের, বেশ কিছু উৎসেচক থাকে। উৎসেচক সম্বন্ধে একটা আইডিয়া সবার আছে, যারা আমরা ক্লাস করেছি তাদের উৎসেচক সম্বন্ধে আইডিয়া আছে। তো বলছে যে এই যে উৎসেচক গুলো এখানে কাজ করছে, সেই উৎসেচকের নাম আমরা মোটামুটি ক্লাস 12-এ জানবো। ঠিক আছে, কিন্তু ক্লাস 11-এ শুধুমাত্র রিভার্স ট্রান্সক্রিপশন এর উৎসেচকটা জানবো, এটা হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেস, রিভার্স ট্রান্সক্রিপ্টেস
ঠিক আছে, এই হচ্ছে উৎসেচকটার নাম, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। বাকি রেপ্লিকেশন বল, ট্রান্সক্রিপশন বল, ট্রান্সলেশন বল, এই সব জিনিসগুলোর নাম আমরা পরে জানবো, এইটুকু জেনে রাখলে আমাদের হয়ে যাবে। তাহলে এর থেকে একটা এমসিকিউ থাকতে পারে। হলো, মোটামুটি এই জায়গাটা ক্লিয়ার হয়েছে। সবাই লিখে নে। অ্যাপে কিন্তু বোধহয় স্ক্রিনশট তোলা যায় না, আমি যতদূর জানি। না যায়, তাহলে স্ক্রিনশটও তুলতে পারিস, স্ক্রিনশটও তুলে নিতে পারিস যদি লেখা না, মানে লিখতে যদি এখন ভালো না লাগে, স্ক্রিনশট তুলে নিতে পারিস। ঠিক আছে, আচ্ছা, আমরা কি করবো, বোর্ড মুছে দেবো, পরের এতে যাব। ঠিক আছে, মুছছি তাহলে, হ্যাঁ, যদি কিছু থাকলে বলবি। আচ্ছা, একটা জিনিস আমি করিয়েছিলাম, তাও আরেকবার করাচ্ছি। সেটা হলো এই চ্যাপ্টার থেকে একটা ছোট্ট অঙ্ক মতো দেয়, এটা আমি আরেকবার করাচ্ছি। কেউ কিছু বলছিস? আমি কিন্তু শুনতে পেলাম কেউ একটা কিছু বললি বোধহয়, নাকি ভুল শুনলাম, জানি না। আচ্ছা, যদি কারো কিছু বলার থাকে, যদি হয়তো দেখছিস যে আমি শুনছি না, হয়তো তোর নেটওয়ার্ক উইক সেজন্য হতে পারে, তো এখানে দেখবি একটা মেসেজের অপশন আছে, চ্যাট, ওখানে গিয়ে লিখে দিতে পারিস, আমি দেখে নেব। আচ্ছা, কি বলছিলাম, যে আমাদের একটা অঙ্ক আসে, সেটা হচ্ছে কি থেকে না, চার গফের নিয়ম, চার গফ রুলস। ঠিক আছে, বাংলায় লিখলে, বাংলায় লিখলে চার গফের নীতি বা নিয়ম, কিছু একটা এরকম ধরনের হবে। সেইটা কি না, সেটা বলছে ফার্স্ট যে ফর্মুলাটা, সেটা হচ্ছে যতগুলো এ ততগুলো টি। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে যতগুলো জি ততগুলো সি, সরি, যতগুলো জি ততগুলো সি। এবং থার্ড যেটা, সেটা হচ্ছে এ প্লাস টি ইকুয়াল টু জি প্লাস সি। ঠিক আছে, তো আমাদের ম্যাক্সিমাম হচ্ছে এই ফর্মুলাটাই কাজে লাগে, ম্যাক্সিমাম হচ্ছে এই ফর্মুলাটাই কাজে লাগে, বাকিগুলো লাগে না তা আমি বলছি না, কিন্তু মোটামুটি এই ফর্মুলাটা কাজে লাগে। আচ্ছা, তোরা ঠিকঠাক দেখতে পাচ্ছিস তো এখানে না? বোর্ডটাকে একটু বড় করা যায়, হাত দিয়ে জুম করে নিবি, তাহলে বোর্ডটা বড় হয়ে যাবে, অথবা ফোনটাকে সাইড করে দিলে দেখবি অটোমেটিক্যালি ফুল স্ক্রিন চলে আসে, তো সেভাবেও করতে পারিস। বলবি আমার, হ্যাঁ, কোনো অসুবিধা হলে বলবি। কারণ আমি আমি নিজেও ফোনে কানেক্ট হয়েছি, এই যেভাবে ইন্টারফেসটা করেছি এইভাবে আগে আমি ক্লাস নিতাম না, আর নতুন এটা করেছি আর কি, তো দেখা যাক কতদূর কি হয়। আচ্ছা, তো এখান থেকে খুব সহজ অঙ্ক আসে, যে অ্যাডেনিন যদি 35% হয়, তাহলে একটা কোশ্চেন, ঠিক আছে, অ্যাডেনিন যদি 35% হয়, তাহলে সাইটোসিন কত হবে? ঠিক আছে, এক সময় সবসময় মনে রাখবি যে টোটাল হচ্ছে এখানে 100%, যেখানে টোটাল 100%, সেখানে আমার ফার্স্ট সূত্র অনুযায়ী অ্যাডেনিন ইকুয়াল টু থাইমিন, তাই না? তাহলে অ্যাডেনিন ইকুয়াল টু যদি থাইমিন হয় এই সূত্র অনুযায়ী, তাহলে অ্যাডেনিন প্লাস থাইমিন ইকুয়াল টু 35 প্লাস 35 ইকুয়াল টু 70। ঠিক আছে, বুঝতে পারলি সবাই নিশ্চয়ই? অ্যাডেনিন প্লাস থাইমিন হচ্ছে তাহলে 70, তাহলে 100 - 70, এটা কত? এটাই হচ্ছে G+C। তাহলে 100 - 70 মানে কত? 100 - 70 মানে হচ্ছে, এটা একটু ভুল লিখলাম, এটা এইভাবে লেখা উচিত ছিল, এটা এইভাবে লেখা উচিত ছিল যে G+C ইকুয়াল টু 100 - 70 সমান সমান 30। তাহলে জি ইকুয়াল টু সি ইকুয়াল টু 30/2 করলে যা হয় তাই, এটা হচ্ছে উত্তর। ঠিক আছে, এটা হচ্ছে উত্তর। এরকম ভাবে আর একটা অঙ্ক দিতে পারে তোকে কোশ্চেন নাম্বার 2-তে, কোশ্চেন নাম্বার 2-তে আর একটা অঙ্ক দিল, যে থাইমিন, থাইমিন না, ধর গুয়ানিন দিল, গুয়ানিন ইকুয়াল টু 10। ঠিক আছে, তাহলে থাইমিন কত? থাইমিন কত, কি করবি? খুব সহজ জিনিস, একই ভাবে করতে হবে। গুয়ানিন প্লাস সাইটোসিন ইকুয়াল টু 20, কি করে 20 হয় তুই জানিস? তাহলে অ্যাডেনিন প্লাস থাইমিন সমান সমান 100 - 20, তাহলে 80। তাহলে অ্যাডেনিন ইকুয়াল টু থাইমিন
80/2 = 40। ঠিক আছে, এই হচ্ছে অঙ্ক, কিছুই নেই, খুবই সহজ জিনিস। তো এরকম ধরনের দিতেই পারে, যেহেতু তো এটা তোদের সিলেবাসে রয়েছে, তো এটা থেকে অঙ্ক দিতেই পারে। এই অঙ্ক আমি ক্লাসে করিয়েছি, তাও করানোর উদ্দেশ্য হচ্ছে এটাই, যে যাতে করে হচ্ছে সবাই পারে, একটাও কোশ্চেন যেন বাদ না যায়। এবং আরেকটা জিনিস সবাই একটু মনে রাখ, যে কতজন ক্লাস করছিস একটু দেখে নি। তুহিনা, স্বাতী, সোহানী, শুভমিতা, শ্রেয়া, সায়ন্তনী। আচ্ছা, ঠিক আছে, যারা করছিস করছিস, যারা নেই এখানে, আমি মিটিংটা রেকর্ড করব। তোদের যদি দরকার লাগে তোরা, মানে মিটিংটা রেকর্ড চলছে অলরেডি, তোরা পরে দেখে নিতে পারবি। আর স্কুলও খুলে যাচ্ছে, এবার একটু পড়াশোনা করতে হবে, কারণ অনেক দিনই স্কুল বন্ধ ছিল। তো স্কুল বন্ধ থাকলে যেটা হয়, পড়াশোনা করতে ভালো লাগে না, সেটা আমিও জানি। তো আমি সেই জন্যই খুব যে জোর দিয়েছি এমন নয়, কিন্তু পড়াশোনা করতে হবে, কিছু করার নেই। আচ্ছা, আর এর সাথে সাথে যেটা বলার, যে এই ধরনের প্রশ্নগুলো যেহেতু তোরা জানিস যে তোদের ইচ্ছে করে না, মানে ইন্টেনশনালি যাকে বলা হয়, যে কম্পিটিটিভ ফিল্ডের দিকে কিন্তু তোদেরকে দিয়ে দেওয়া হচ্ছে, মানে এটা হয়তো একটা খুব গুড সাইন। এতদিন সবাই হচ্ছে অনার্স পড়বে, হ্যাঁ, বা পাশে পড়বে, পড়ে গভর্নমেন্ট জব এইসবের জন্য ভাবনা চিন্তা করতো। কিন্তু অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে যে সবাই সবকিছুই জানে, এরকম নয় যে কেউ কিছু জানে না। গভর্নমেন্ট জবের জায়গাটা তো আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে। আহ, খুবই কম পরীক্ষা হচ্ছে, ডাব্লিউবিসিএস তো হচ্ছেই না এখন, যে পরীক্ষাগুলো দরকার সেটাই হয় না। স্কুল টিচার তো ছেড়েই দিয়ে, সেসব ঘটনা তোরা জানিস, লাস্ট কবে পরীক্ষা হয়েছে। ম্যাক্সিমাম স্কুল এখন পার্ট টাইমার বা এই সমস্ত দিয়ে কাজ চালাচ্ছে। তো সেই সব দিক থেকে দেখতে গেলে কম্পিটিটিভ যে সেক্টরগুলো রয়েছে, তোরা যেহেতু সায়েন্সের স্টুডেন্ট সবাই, তো কম্পিটিটিভ যে সেক্টরগুলো রয়েছে সেই সেক্টরগুলো কিন্তু এখন সবার জন্য হচ্ছে ওপেন। যারা বিশেষ করে ঠিক কম্বিনেশনটা নিয়েছিস, যাদের কম্বিনেশন হয়তো একটু ঠিক নয়, তাদের মন খারাপ করারও কোনো কারণ নেই, তাদের জন্য অনেকগুলো কম্পিটিটিভ পরীক্ষা আছে। কিন্তু যারা ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, মানে যেটা পিসিবিএম বলা হয়, সেটা যারা নিয়েছিস তারা একদম অনেকগুলো পরীক্ষায় বসতে পারবি। তো এইটা কিন্তু মাথায় রেখেই আমাদের উচ্চ মাধ্যমিক বোর্ড, যেটা সেই উচ্চ মাধ্যমিক বোর্ড কিন্তু এই তোদের সেমিস্টারের মধ্যে এমসিকিউ যে কোশ্চেনটা, সেই ব্যাপারটাকে আনছে বা এনেছে। ঠিক আছে, এবং এখান থেকেই তোরা দেখবি যে অন্যান্য বছরের তুলনায় এই সেমিস্টারে পাশের হার অনেক কমবে। তার প্রথম কারণ হলো যে উম, অনেকের মধ্যেই এমসিকিউ তো স্বাভাবিক, সবাই ভাববে যে ম্যানেজ হয়ে যাবে, হল ম্যানেজ হয়ে যাবে। কিন্তু দেখ, হল ম্যানেজ করতে গেলে যদি সবাই এটা ভাবে যে আমি হল ম্যানেজ করব, তাহলে কিছু তো পড়াশোনা করে আসতে হবে, এটা তো আর 7-8 নয়, মিনিমাম পড়াশোনা করতে হবে। তো সেইটা যারা করতে পারবে না তাদের ক্ষেত্রে খুব প্রবলেম, খুব প্রবলেম। এবং আমি জানি যে এখনো তোদের দুটো ব্যাচ মিলিয়ে অনেকেই আছে যারা পড়াশোনা সেইভাবে শুরু করেনি। হ্যাঁ, এবং বারবার বললে কি হয়, বারবার বললে স্যার হচ্ছে তেতো হয়ে যাবে। তো স্যার বেশিবার বলবে না, স্যার বলবে, অবশ্যই বলবে, কিন্তু বেশিবার বলবে না। কোনো টিচারই দেখবি ওই একবার বলবে পড় রে, এইটুকুই, বাড়িতেও বলবে পড় রে। হ্যাঁ, কিন্তু আমি জানি এরকম অনেকেরই ব্যাপার জানি, যারা কিন্তু পড়াশোনা এখনো সেইভাবে শুরু করেনি, এবং এখনো যদি শুরু না করে তাহলে কিন্তু আর শুরু করার সময় এবছরে নেই। তো স্কুল খুলে যাচ্ছে, এবার কিন্তু খুব পজিটিভলি পড়াশোনা শুরু কর, কারণ হাতে সময় খুব কম, এবং সেই সময়ের মধ্যে কিন্তু তোকে সিলেবাস শেষ করতে হবে। টিচাররা কিন্তু খুব তাড়াতাড়ি সিলেবাস শেষ করে দেবেন, তুই বুঝতেও পারবি না। আজকেরই যেমন কথা হচ্ছিল, তন্ময় বলে, ও ক্লাস করছে কিনা জানি না, তন্ময় বলে একটি ছেলে আছে, ওর ফিজিক্সের সিলেবাস অলমোস্ট শেষ, মানে ওর টিচারের কাছে শেষ, এবার ওকে করতে হবে। তাহলে যেটা হয়, ফিজিক্সের চ্যাপ্টার তো কম বায়োলজির তুলনায়, তো সেই জন্য ওটা কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। কেমিস্ট্রিতেও বোধহয় ওই রকমই হবে, আমি ঠিক জানি না। তো তোদের কিন্তু শেষ করতে হবে, টিচাররা শেষ করে নেবেন, টিচাররা পরীক্ষাও নেবেন। তোরা দেখবি সারা বছর পরীক্ষা নিয়েছে, তুই ভাবলি যে এখনো তো স্কুল খোলেনি, ওই পরীক্ষা দিয়ে কি হবে, একটা যাই গিয়ে সবার সঙ্গে টুকবো, ও এ অপশনে দেবে, আমিও এ অপশনে মারবো। তারপরে দেখবি হুট করে হচ্ছে পরীক্ষা এসে গেল, তুই কিছুই রেডি নয়, তখন কি হবে, নার্ভাস ব্রেকডাউন হবে। যদি ভালো স্টুডেন্ট হোস তুই, তাহলে তোর ভয় লাগতে শুরু করবে,
এবং তোর তখন নার্ভাস ব্রেকডাউন হবে, কি হবে, নার্ভ ফেলিওর হয়ে যায় স্টুডেন্টদের, মানে এটা আমার সাথেও ঘটেছিল এক সময়, তোদের বলবো এখন অফলাইনে বলবো। আর যারা সেই অর্থে পড়াশোনা করে না, মানে ওই সায়েন্স পেয়ে গেছে ওই আর কি, এরম ব্যাপার এরম তো থাকে, তাদের কিছু যায় আসে না। কিন্তু যারা পড়াশোনা করবে তাদের ক্ষেত্রে খুব সমস্যা। এবার যাদের ওই যে যায় আসে না, এদের সংখ্যাটা কিন্তু বেশি, ভালো ছেলে মেয়ের তুলনায় এদের সংখ্যাটা বেশি। এবার এই এদেরও দেখবি একটা সময় পর খুব অসুবিধা হবে। হ্যাঁ, তখন তারা হচ্ছে মানিয়ে নিতে পারবে না, যারা পড়াশোনা করে তাদের সঙ্গে তো মানিয়ে নিতে পারবে না, এখন কেউই করছিস না। এবার স্কুল খুললে কি হবে, সবাই আস্তে আস্তে পড়াশোনা শুরু করবি, যে করতে তো হবে তাহলে করি। আর যারা দেখবি একদম পড়ে না তাদের সঙ্গে তোর বনবে না, এটা একটা ঘটবে আর কি। যাই হোক, এটা বললাম, মুছছি এটা, তো স্ক্রিনশট রাখলে রাখতে পারিস। আর যদি লিখে থাকিস খুব ভালো, আমার মনে হয় ক্লাসের সঙ্গে সঙ্গে লেখা উচিত। নেক্সট যে ঘটনাটা হবে সেটা হলো যে এনজাইম থেকে একটা জিনিস একটু শেখাবো। সজীব কোষের রাসায়নিক উপাদান, আমি এটা প্রতি বছরই কি করি না, একটু ভালো করে করানোর চেষ্টা করি এই চ্যাপ্টারটা। তার কারণ হলো ইলেভেনে যতগুলো চ্যাপ্টার আছে আমি বিশ্বাস করি যে এই চ্যাপ্টারটা হচ্ছে সব থেকে বেশি কনসেপ্টের চ্যাপ্টার। বাকি চ্যাপ্টার ওই যা হোক তা হোক করে পড়ে নিলে হয়ে যায়, কিন্তু এই চ্যাপ্টারটা ওইভাবে হয় না। আচ্ছা, আমরা যে জিনিসটা শিখবো এখন, আহ, এটা আমাদের ফিজিক্সেও আছে, তো আমরা একটু ফিজিক্সও পড়ছি একই সাথে, যাদের ফিজিক্স নেই তারাও একটু শিখে নে। ফিজিক্স এগুলো লাগে, এটাকে বলা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি। কেমিস্ট্রিতেও থাকতে পারে, ঠিক আছে, কেমিস্ট্রিতেও থাকতে পারে। অ্যাক্টিভেশন এনার্জি মানে কোনো একটা বিক্রিয়া, সেই বিক্রিয়াটা যখন আহ, শুরু হবে, বিক্রিয়া তো হঠাৎ করে শুরু হয় না, একটা ছোট্ট পয়েন্ট থেকে বিক্রিয়া শুরু হয়। মানে আমি যদি অ্যাকর্ডিং টু গ্রাফ বলি, তাহলে প্রথমেই কিন্তু গ্রাফের হাইয়েস্ট পয়েন্টে বিক্রিয়া যায় না, প্রথমে জিরো থেকে শুরু হয়, হতে 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 আস্তে আস্তে বিক্রিয়ার বেগটা বাড়ে। এই যে ফার্স্ট বিক্রিয়াটা যেখানে যে মলিকিউলটাকে দিয়ে হচ্ছে শুরু করলো, হ্যাঁ, তো সেই মলিকিউলটার মধ্যে এমন কি ঘটে যেটা বিক্রিয়া করে, অন্যরা তো করেনি। বোঝাতে পারছি কি, ভাব যে তোকে একটা পাত্রে একটা টেস্ট টিউবের মধ্যে সোডিয়াম আয়ন আর ক্লোরিন আয়ন দিয়ে দিয়েছে, তোকে দেওয়া হয়েছে বা তুই দিয়েছিস। এবারে কি হবে, সোডিয়াম গুলো ক্লোরিনের সঙ্গে বাইন্ড করবে, করে তৈরি করবে সোডিয়াম ক্লোরাইড, তাই না? যতগুলো সোডিয়াম আয়ন দিয়েছিস আর যতগুলো ক্লোরিন আয়ন দিয়েছিস, এট এ টাইম কি সবাই মিলে বাইন্ড করবে? করবে না, একজন একজন একটু 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 করে বাইন্ড করবে। তাহলে এই যে যে ফার্স্ট বাইন্ড করলো সে কেন বাইন্ড করলো? যে যে জিনিসটা দ্বারা বাইন্ড করবে সেটা হচ্ছে শক্তি, এনার্জি। এনার্জি আমাদের সমস্ত কিছু করায়। হ্যাঁ, যদি আমরা স্পিরিচুয়াল রেসপেক্টে বলি তাহলে পজিটিভ নেগেটিভ এনার্জি, আবার সেটাকে যদি কেমিস্ট্রি রেসপেক্টে বলি ক্যাটায়ন অ্যানায়ন। তো অ্যাক্টিভেশন এনার্জি হলো এমন একটা এনার্জি যার দ্বারা কোনো বিক্রিয়া সংঘটিত হয়, ঠিক আছে? তো একটা সহজ এক্সাম্পল দিই, একটা সহজ এক্সাম্পল দিই, খুব বাজে গ্রাফ আঁকছি, দাঁড়া একটা সুন্দর করে আঁকি তো। হ্যাঁ, এই একটা, এই একটা। আচ্ছা, তো মনে কর যে এটা হচ্ছে বিক্রিয়ার গতিপথ, তাহলে এইদিকে বিক্রিয়ার গতিপথ বাড়ছে। আর উপরের যে অ্যাক্সিসটা এটা হচ্ছে শক্তি, মানে বিক্রিয়াটা হতে কতটা শক্তি লাগবে। বা তোরা কি ভাবছিস যে এরকম একটা কিছু গ্রাফ টাফ হবে, তাই না, গতিপথ বাড়লে শক্তি বাড়বে, ব্যাপারটা তা নয়। ব্যাপারটা কিরাম, শক্তি যখন জিরো, এখানে তো জিরো, এখানে ধর ধর 100, এখানে ধর 100, এটা নর্মাল গ্রাফে যেরকম হয় বোঝার জন্য করছি। তো যখন দেখ শক্তি জিরো, তখন কি হচ্ছে, বিক্রিয়া হবে না। মিনিমাম একটা শক্তি দরকার যেখান থেকে বিক্রিয়া শুরু হবে, তাহলে একদম তলায় হবে না, একটু উপর থেকে শুরু হবে। আমি ধরে নিচ্ছি যে এইখান থেকে শুরু হয়েছে, ঠিক আছে? তাহলে এটা একটা পয়েন্ট, এই পয়েন্ট থেকে আমরা এই পয়েন্টটাকে মেপে নিলাম যে শক্তি, ধর এটা 20 কি 30 কি 35 40, যা হোক একটা তুই ধরে নে 50, এখান থেকে শুরু হবে।
কোন বিক্রিয়া? শ্বসন। শ্বসন বলে একটা বিক্রিয়া আছে, যেখানে কি হয় না, যেখানে গ্লুকোজ আসে, গ্লুকোজের সঙ্গে কে আসে? অক্সিজেন আসে, তাই না? তৈরি করে কি? কার্বন ডাইঅক্সাইড এবং জল। এখান থেকে আমার বিক্রিয়াটা চেঞ্জ হবে। কি হচ্ছে না, বিক্রিয়া এখানে শক্তি দিচ্ছি আমি, শক্তি রেসপেক্টে বিক্রিয়া হচ্ছে। একটা সময় পর তোরা জানিস যে সাবস্ট্রেট যখন ফুরিয়ে যাচ্ছে, প্রোডাক্ট যখন বাড়ছে, তখন কি হয়? বিক্রিয়ার বেগ কমতে থাকে। তাহলে আমরা শক্তি দিতে হচ্ছে না, এবং শক্তি না দেওয়ার ফলে কি হচ্ছে? এই স্লোপটা আস্তে আস্তে তলায় নেমে আসছে। বিক্রিয়া কিন্তু হয়েছে, দেখ এত দূর এসছে, 100-র কাছে পর্যন্ত এসছে। এই যে স্লোপটা হলো, এটাকে আমরা পাহাড় ভাবি। ঠিক আছে, একটা পাহাড় ভাবছি। এবার মনে কর এই শক্তি, এই লাস্টে কি হয়েছে? লাস্টে হচ্ছে CO2 প্লাস O2 তৈরি, এই O2 না, জল তৈরি হয়েছে। CO2 প্লাস জল তৈরি হয়েছে এবং শক্তি তৈরি হয়েছে, এর সাথে শক্তি তৈরি হয়েছে। এই শক্তিটা আমরা কাজে লাগাবো। এই শক্তিটা কিন্তু এখানকার না, বিক্রিয়া শক্তি না। এই শক্তিটা আমরা কাজে লাগাবো। কি বললাম? এটাকে একটা পাহাড় ধর। তো পাহাড়ে এটা একটা ঢালু দিক, এটা একটা ঢালু দিক। তো ফিজিক্স পড়ছিস না, নততল পড়ছিস, তো এটা একটা ঢালু দিক। আর তোকে বলেছে একটা পাথর, ধর এখানে একটা পাথর ছিল, এই পাথরটাকে গড়িয়ে গড়িয়ে এই ওপরে নিয়ে যাওয়া হবে। তারপর কি হবে? সেই পাথরটা তলায় ফেলে দিতে হবে। সহজ কাজ একটা দেওয়া হয়েছে। আচ্ছা, এবার তুই আমায় বল যে এই পাহাড়টা যেটা আমি এঁকেছি, তাতে তোলা সহজ, নাকি আহ এই পাহাড়টা যেটা আমি এখন আঁকছি, এটায় তোলা সহজ? দুটোর কিন্তু পাদদেশ একই, তলদেশ একই, যেখানে গিয়ে পাথরটা পড়বে সেটা কিন্তু একই জায়গা। স্বাভাবিকভাবে লাল পাহাড় যেটা, সেখানে পাথরটা তোলা শক্ত, তাই না? পাথরটা তোলা শক্ত। ঠিক বলছি না ভুল বলছি? কেউ কিছু বলে না, দেখ মন দিয়ে শুনছে, কেউ কিছু বলছে না। কোন পাথর, কোন পাহাড়টা শক্ত? তোর কি মনে হয়? এটার উচ্চতা এতটা, এটার উচ্চতা এতটা। কার কি মনে হয় বল? মাইক আছে তো বল না বাবা, ভুল হলে হবে, ঠিক হলে হবে। লালটাই সহজ হবে সব থেকে। হ্যাঁ, কোনটা? লালটা 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 কি সহজ না শক্ত? সহজ হবে। সহজ হবে, গুড। লালটা সহজ হবে, কিন্তু এই যেটা নীল পাহাড়, এটা শক্ত হবে। তাহলে এখান থেকে আমরা দেখছি যে যেখানে উৎসেচক অনুপস্থিত, ঠিক আছে, উৎসেচক অনুপস্থিত, সেখানে বিক্রিয়া হতে হওয়া শক্ত। এখানে এই যে ব্লু কালার যেটা, এখানে অ্যাকচুয়ালি হচ্ছে উৎসেচক নেই। আর যেটা রেড কালার, এখানে উৎসেচক আছে, উপস্থিত আছে লিখলে কেমন একটা লাগে, উপস্থিত। কি বুঝলাম বলতো আমরা? আমরা বুঝলাম যে যেখানে উৎসেচক নেই, সেখানে শক্তি বেশি লাগে, ওপরে উঠে গেল, শক্তি বেশি লাগে। আর যেখানে উৎসেচক আছে, সেখানে শক্তি কম লাগে। এই জিনিসটাকে আমরা বলছি অ্যাক্টিভেশন এনার্জি। তাহলে আমাদের বডিতে এই অ্যাক্টিভেশন এনার্জি প্রচুর কাজে লাগে, যেমন শ্বসনে লাগে, তেমন রেচনে লাগে, এবং অন্যান্য যা যা মেকানিজম ঘটে, প্রত্যেকটা মেকানিজমে কম বেশি অ্যাক্টিভেশন এনার্জি লাগে। এই গ্রাফটা থেকে প্রশ্ন আসে। কিরকম প্রশ্ন আসতে পারে? প্রশ্ন আসতে পারে, এই একদম ডাইরেক্ট গ্রাফটা দিল। আমি তোদের বলেছি যে গ্রাফে সবসময় প্রশ্নটা এরকম হয়, সেখানে অ্যাক্সিস মানে অক্ষ, বা ভিতরে যে পয়েন্টস গুলো রয়েছে, যেমন এখানে উৎসেচক অনুপস্থিত, উৎসেচক উপস্থিত, হ্যাঁ, এই পয়েন্টগুলো ওরা দেবে না। এর জায়গায় এবিসিডি দেবে। যেমন ধর শক্তি, এটা একটা অ্যাক্সিস, তো এই অ্যাক্সিসটার নাম দিল এ। বিক্রিয়ার গতিপথ, এর নাম দিল বি। উৎসেচক অনুপস্থিত, একে নাম দিল সি।
উপস্থিত, একে নাম দিল ডি। ক্লিয়ার? এইভাবে তোর পুরো যে গ্রাফটা হলো সেই গ্রাফটা এঁকে সেই গ্রাফের এক একটা অংশকে ওরা ওদের মতো করে এবিসিডি করে দিল। এবার অপশানে তোকে হচ্ছে এবিসিডি গুলো আইডেন্টিফাই করতে হবে। এটা একটা হতে পারে। আর এক রকম প্রশ্ন হতে পারে যেখানে এই যে উৎসেচক অনুপস্থিত, এখানে তোর শক্তি কেমন লাগছে, আর উৎসেচক উপস্থিত সেখানে শক্তি কেমন লাগছে, এটা হয়তো জিজ্ঞেস করতে পারে। যেখানে শক্তি কি হচ্ছে, এখানে শক্তি বেশি লাগছে, এখানে শক্তি কম প্রয়োজন হচ্ছে। এখান থেকে কিরম আসতে পারে যে তোকে একটা অ্যাসার্শন রিজনিং দিল, ভালো করে বোঝ। অ্যাসার্শন রিজনিং এটা এক রকমের প্রশ্ন। অ্যাসার্শন মানে হলো, অ্যাসার্শন এর মানে হলো, রিজনিং মানে কারণ, অ্যাসার্শন হচ্ছে ধর ফলাফল, মনে কর ফলাফল, আর আরেকটা হচ্ছে রিজনিং। রিজনিং দিল, এটা হচ্ছে কারণ। ঠিক আছে, দুটো স্টেটমেন্ট দিল তোকে। ফার্স্ট স্টেটমেন্ট অ্যাসার্শনে বলা হলো যে ফলাফল তো কোনো বিক্রিয়ায়, মনে কর একটা একটু শর্টে লিখছে, হ্যাঁ, বিক্রিয়াতে শক্তির প্রয়োজন, বিক্রিয়াতে শক্তির প্রয়োজন, রিজনিং এ দিল যখন উৎসেচক অনুপস্থিত। এবার দেখ, এই যে শক্তির প্রয়োজন, এটা নিয়ে দুটো প্রশ্ন আমি তৈরি করতে পারি, ইনস্ট্যান্ট তৈরি করতে পারি। শক্তির প্রয়োজন বেশি, এটা একটা প্রশ্ন তৈরি করতে পারি, অথবা কম, এটা একটা প্রশ্ন তৈরি করতে পারি। অনুপস্থিত, ঠিক আছে, যে অনুপস্থিত সেটাকেও আমি একটা অল্টারনেটিভ কোশ্চেন করতে পারি, উপস্থিত। ঠিক আছে, তাহলে দেখ এট এ টাইম আমি চারটে কোশ্চেন পাচ্ছি। কি পাচ্ছি? বিক্রিয়াতে শক্তি, অ্যাসার্শন বলছি, বিক্রিয়াতে শক্তির প্রয়োজন বেশি যখন উৎসেচক অনুপস্থিত, এটা একটা কোশ্চেন পাচ্ছি। বিক্রিয়াতে শক্তির প্রয়োজন কম যখন উৎসেচক অনুপস্থিত, এটা একটা কোশ্চেন পাচ্ছি। এবার তলে অনুপস্থিত গুলোকে চেঞ্জ করে দে, দিয়ে কি দিবি? উপস্থিত দিয়ে দে। চারটে কোশ্চেন পাচ্ছি একসাথে। ঠিক আছে, এখান থেকে আমার যে অপশন গুলো থাকবে সেই অপশন গুলোতে বলা হবে অ্যাসার্শন রিজনিং দুটোই ঠিক এবং দুজন দুজনে কারেক্ট এক্সপ্লেনেশন, এটা একটা অপশন। আর একটা অপশনে থাকবে অ্যাসার্শন ঠিক, রিজনিংও ঠিক, কিন্তু এটা কারেক্ট এক্সপ্লেনেশন নয়, এটা একটা থাকবে। অ্যাসার্শন ঠিক, রিজনিং ভুল, এটা একটা থাকবে। এবং রিজনিং ঠিক, অ্যাসার্শন ভুল, এটা একটা থাকবে। কোশ্চেনটা আশা করি বুঝেছিস, কিন্তু ব্যাপারটা তালগোল পাকিয়ে গেছে। তো এই কোশ্চেন গুলো প্র্যাকটিস করতে হবে। এবং আমি তোদের বলেই দিচ্ছি, আবারও বলছি, যে কোশ্চেন গুলো তোদেরকে পর্ষদ থেকে সাজেস্ট করেছে সেই কোশ্চেন গুলো কিন্তু খুব স্বাভাবিক কোশ্চেন না। এতদিন তোরা যে পাতি এমসিকিউ করে এসছিস, চারটে অপশন থাকতো, চোখ বুজে মেরে দেওয়া যেত, মাধ্যমিকের টেস্ট পেপারে সলভ করে যেরকম হয়েছিল সেরকম কোশ্চেন নয়। এগুলোর এক একটা কোশ্চেনে অনেক বেশি সময় তোকে দিতে হবে, তবে তুই বুঝতে পারবি কোশ্চেনটা কি। ঠিক আছে, আমি এই কারণেই অনলাইন ক্লাসটা নিচ্ছি। এগুলো সব সময় অফলাইনে সম্ভব নয়, কারণ এত সুন্দর করে প্রেজেন্টেশন করে কিন্তু আমি বোঝাতে পারবো না। আমার আমার নিজের হয়তো স্টুডেন্টদের বুঝতে গেলে অফলাইন বেশি ভালো আমার লাগে, কিন্তু আমার বোঝাতে গেলে আমার অনলাইন বেশি ভালো লাগে, কারণ আমি টেকনিক্যাল ব্যাপারগুলো সম্বন্ধে খুব বেশি ওয়াকিবহাল এবং আমি খুব প্রিয় টেকনিক্যাল ব্যাপারগুলো ইউজ করতে। দেখ তোদের মনে হয় ভালো লাগছে এটা, জানি না, তোদের অফলাইন ক্লাসে এই এই ইন্টারফেসটা আসে না। ঠিক আছে, তাহলে এই একটা পার্ট গেল, আশা করি বুঝতে পেরেছিস। এরপর যদি কিছু সংশয় থাকে বলবি। হ্যাঁ বল, কেউ কিছু বলছিস? স্বাতী, শ্রেয়া, শ্রেয়া তুই মাইকটা অন করে রেখেছিস, কিছু বলছিস কি? না, ও চলে গেল। না স্যার, ওটাই ভুল করে অন হয়ে ও গেছিল। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তো এই ব্যাপারটা বোঝা গেল, এটা স্ক্রিনশট রেখে দে, বা
লিখে নিয়েছিস নিশ্চয়ই এতক্ষণে। এবারে আমরা আরেকটা পার্ট নিয়ে আলোচনা করব, সেটা হলো মাইকেলিস মেন্টেন কনস্ট্যান্ট। যে জিনিসগুলো নিয়ে আমি আজকের আলোচনা করছি ক্লাসেতে, এগুলো নিট ওরিয়েন্টেড আলোচনা, কিন্তু যেহেতু তোদের সিলেবাস পরিকাঠামো অনেকটাই চেঞ্জ হয়েছে, পরিকাঠামো বলবো না, সিলেবাস একই আছে, কোশ্চেন পরিকাঠামো অনেকটাই চেঞ্জ হয়েছে, তাতে করে এগুলো তোদের জানা উচিত। আর সবাই ঠিকঠাক বুঝতে পারছিস কিনা সেটা কিন্তু আমাকে বলবি, হ্যাঁ, নাহলে খুব চাপ হয়ে যাবে। মাইকেলিস মেন্টেন ইকুয়েশন, এই সেম ক্লাস আমি নিটেও করাবো, সেম ক্লাস যা করাচ্ছি এখন, যে টপিকটা পড়াচ্ছি আর কি, মাইকেলিস মেন্টেন ইকুয়েশন, এটা আমি নিটেও করাবো। ভালো করে বোঝ। মনে কর যে আমাকে একটা ফর্মুলা দিয়েছে, ফিজিক্সের ফর্মুলার মতো একটা ফর্মুলা দিয়েছে। ফর্মুলাটা কি বলছে? ফর্মুলাটাই বলছে, দেখ কিরকম কত প্রশ্ন আসতে পারে দেখ এখান থেকে। ফর্মুলাটাই বলছে V0 ইকুয়াল টু ভিম্যাক্স, এক সেকেন্ড, V0 ইকুয়াল টু ভিম্যাক্স ইন্টু এস বাই কে এম, কেউ কেউ এমটা বড় হাতেরও লেখে, প্লাস এস। এই ফর্মুলাটা ভুলবি না, বায়োলজিতে একটাই ফর্মুলা, ফিজিক্সে তো অনেক ফর্মুলা মনে রাখিস, বায়োলজিতে একটাই ফর্মুলা, এটা মনে রাখ। V0 ইকুয়াল টু ভিম্যাক্স বাই এস, এই ইন্টু এস বাই কে এম প্লাস এস। এখানে কোনটা কি সেটা বলে দিই। স্বাভাবিক ভি সবসময় হচ্ছে ভেলোসিটি বা গতিবেগ বোঝাতে ব্যবহার হয়। এখানে গতিবেগ বলতে গাড়ির গতিবেগ নয়, কেউ ছুটছে তাও নয়, এখানে হচ্ছে বিক্রিয়ার গতিবেগ। এখানে ভি দুটো আছে, একটা আছে V0 আর একটা আছে ভিম্যাক্স, ঠিক আছে, V0 এবং ভিম্যাক্স। V0 মানে হচ্ছে যখন আহ উৎসেচকের কাজ প্রায় শেষের দিকে, ঠিক আছে, উৎসেচকের কাজ প্রায় শেষের দিকে। তো এটা আমরা লিখতে পারি এরম ভাবে, V0টা আমরা এভাবে লিখতে পারি যে উৎসেচকের অন্তিম অন্তিম গতিবেগ, আর ভিম্যাক্স উৎসেচকের প্রারম্ভিক গতিবেগ। আমাকে অনেকে বলতে পারিস যে স্যার V0 মানে তো ছোট, তাই না, তাহলে সেখানে অন্তিম কি করে হবে? ভিম্যাক্সটা তো অন্তিম হবে, তাই না। ম্যাক্সিমাম গতিবেগ কিন্তু মনে রাখ, উৎসেচক যখন কাজ শুরু করে তখন তার গতিবেগ সব থেকে বেশি থাকে, কারণ সাবস্ট্রেটের সংখ্যা তখন বেশি, সাবস্ট্রেটের পরিমাণ তখন বেশি। পরবর্তীকালে যখন সাবস্ট্রেট গুলো প্রোডাক্টে কনভার্ট হয়ে যাচ্ছে, তখন কিন্তু তার গতিবেগ আস্তে আস্তে কমছে। কারণটা বলেছিলাম দুটো ব্যাচে, কেউ যদি মনে না থাকে কারুর আমাকে বল, আমি আবার বলবো। এই জন্য এই জন্য V0 হচ্ছে অন্তিম গতিবেগ এবং ভিম্যাক্স হচ্ছে প্রারম্ভিক গতিবেগ। আচ্ছা, নেক্সট হলো যে কি দিয়েছে, এস। এস ফর সাবস্ট্রেট, সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, বিক্রিয়কের ঘনত্ব, ঠিক আছে, বিক্রিয়কের ঘনত্ব। এবং কি দিয়েছে না, কে এম। দেখবি আমরা বিভিন্ন বিক্রিয়া, সরি, যখন ফিজিক্যাল সায়েন্সে পড়ি, বিভিন্ন ইকুয়েশন যখন লিখি, সেই ইকুয়েশনের মধ্যে অনেক সময় কি হয় যে ইকুয়েশনের মধ্যে আমরা দেখি
কিছু ধ্রুবক আছে, সেই ধ্রুবকগুলোর কাজ কি না ইকুয়েশনটাকে কংক্রিট করা, মানে ইকুয়েশনের মধ্যে যদি কিছু ভুল থাকে সেই ভুলটাকে কারেকশন করা। যেমন আমাদের খুব প্রিয় একটা ইকুয়েশন, সবাই জানে E = mc², যেটা কিন্তু ঠিক না। ঠিক না ইন দ্যাট সেন্স, আমার তো বলার কোনো রাইটই নেই, যে ভদ্রলোক করেছেন তার সঙ্গে আমার কোনো কম্প্যারিজনই হয় না, কিন্তু সেই বিক্রিয়া, সেই ইকুয়েশনটার মধ্যে একটা ত্রুটি আছে। ফিজিক্সের টিচাররা তাদের হয়তো আমার থেকে আরো ভালো বোঝাবেন। তো সেখানে একটা ধ্রুবক গুণ করা হয়েছে, এখানেও ঠিক তাই। Km হচ্ছে মাইকেলিস মেন্টেন এর ধ্রুবক। ঠিক আছে, এবার তোরা ভাবছিস যে এই যে ছকটা দিয়েছে, এই ছকটা আমার কি কাজে লাগবে, কোথায় কাজে লাগবে। বলছে যখন কোনো বিক্রিয়ায়, V0 = Vmax/2, তখন আমার এই ইকুয়েশনটা থেকে আমরা কি জানতে পারছি। V0 = Vmax/2, তার মানে কি, V0 মানে কি, V0 হচ্ছে অন্তিম গতিবেগ, Vmax মানে হচ্ছে প্রারম্ভিক গতিবেগ। তার মানে যখন আমি যদি একটা গ্রাফ করি, তাহলে এটা যদি আমার 1/V0 হয়, এরকম ভাবে করাবো, বুঝতে পারবি? দাঁড়া একটু দাঁড়া, অন্য কোনো গ্রাফ আছে কি দেখি। ঠিক আছে, বুঝে যাবি তোরা, না বোঝার কিছু নেই, ফিজিক্স অনেকেরই আছে, বুঝে যাবি। এটা যদি 1/s হয়, তাহলে আমার যে গ্রাফটা আসবে সেই গ্রাফটা হচ্ছে এরকম, এরকম না, এরকম গ্রাফ আসবে। ঠিক আছে, এরকম একটা গ্রাফ আসবে। কি বলেছে, যখন V0 = Vmax/2, তাহলে V0 যদি Vmax/2 হয়, তার মানে or Vmax/2 = এখানে বসাচ্ছি, V0 জায়গায় বসাচ্ছি, হ্যাঁ, এ পাশে যা আছে তাই থাকবে। এই তোরা ফিজিক্সে এরকম ইকুয়েশন করেছিস? হ্যাঁ, আরে না স্যার, এখনো হয়নি। আচ্ছা, অঙ্কে করেছিস হয়তো, অঙ্ক থেকে দেখ, এবারে ভিম্যাক্স এবারে ভিম্যাক্স কাটাকুটি হয়ে গেল, তাহলে হাফ এস Km + s or 2s = Km। বুঝতে না পারলে স্টেপ, বুঝতে না পারলে বলবি, বুঝতে পারবি তোরা। কত হবে তাহলে, অর দেবো, অর এটাকে এবারে নিয়ে আসছে, হ্যাঁ, Km = 2s - s। ঠিক আছে, তাহলে s, তাহলে এর থেকে আমরা কি কনক্লুশনে এলাম, যে যখন, সব সময় নয়, যখন V0 হচ্ছে Vmax/2, তখন Km এর মান কত না, Km এর মান হচ্ছে s। ঠিক আছে, এবার এটাকে যদি আমরা গ্রাফে মানে প্লট করতে চাই, তাহলে এখান থেকে একটা স্লোপ নামছে, তাই না, এই কোণটা দেখ, এখান থেকে একটা স্লোপ নামছে, মানে সেই অতিভুজের স্কোয়ার, লম্ব স্কোয়ার, ভূমি স্কোয়ার, সেই পিথাগোরাসের যে থিওরেম ছিল, এখান থেকে যেটা নামছে এটা হচ্ছে অতিভুজ। এই অতিভুজের যে স্লোপটা, এই স্লোপটাকে আমরা বলি Km/Vmax। কি বলি, Km/Vmax। আচ্ছা, আর যে পার্টিকুলার পয়েন্টে টাচ করেছে, এই পয়েন্টটাকে আমরা বলি 1/Vmax। 1/Vmax। আর তলায় যে অ্যাক্সিসটা আছে এটা হচ্ছে 1/Km। ব্যাস, এ কটাই জেনে রাখ, তাহলেই হবে। এ কটাই জেনে রাখ, তাহলে হবে। তোদের এই গ্রাফ থেকে হয়তো এতটা টাফ কোশ্চেন আসবে না, তোদের যেটা আসতে পারে সেটা হচ্ছে ডাইরেক্ট এই যে ফর্মুলাটা আছে,
এই ফর্মুলাটা দিয়ে তোদের কোনো প্রশ্ন আসতে পারে, তাও আসার সম্ভাবনা খুব কম, নিটেও খুব একটা আসে না। তাহলে এই ফর্মুলাটুকু যদি তুই জেনে রাখিস তোর হয়ে যাবে। ঠিক আছে, ফর্মুলাটুকু জেনে রাখলে তোর হয়ে যাবে। আর একটা পার্ট থাকে, সে পার্টটা তোদের করাচ্ছি না, সেটা হলো যে v0 = যখন হাফ অফ ভিম্যাক্স, না হাফ অফ ভিম্যাক্সটা করালাম, আর একটা থাকে, কি থাকে, ও এটা সরলরেখা সমীকরণ, এই y = mx, ওই সমীকরণটা এখান থেকে বার করতে দেয়। ও দরকার নেই, তোরা এইটুকু জেনে রাখ। তোদের লাগবে হচ্ছে একটাই জিনিস, যখন হচ্ছে v0 = vmax/2, তখন km = s। এটুকু জান, এটুকুই আসবে পরীক্ষায়। বল, কি প্রবলেম, কোথায় কি বুঝতে পারিসনি বল। স্যার গ্রাফটা আর একবার বলে দেবেন? হ্যাঁ, গ্রাফটা হলো, গ্রাফের জায়গাটা একটু জুম করে নে। গ্রাফটা হলো, এখানে আমরা ছোটবেলায় যে গ্রাফগুলো করতাম সেখানে প্লাস প্লাস মাইনাস 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 প্লাস এরকম ছিল না, সেই মাধ্যমিক 9-এর গ্রাফ, সেটাই এরকম রয়েছে। এই দুটো অ্যাক্সিস হচ্ছে পজিটিভ অ্যাক্সিস, ঠিক আছে, এই ওপরের অ্যাক্সিসটা আর তলার অ্যাক্সিসটা হচ্ছে পজিটিভ অ্যাক্সিস। আর এপারের যে দুটো অ্যাক্সিস আছে, এই দুটো হচ্ছে নেগেটিভ অ্যাক্সিস। আচ্ছা, ওপরে যে অ্যাক্সিসটা উঠছে এটা হচ্ছে 1/v0। 1/v0 কেন হচ্ছে, না এখানে vmax/2 এর পরিবর্তে 2/vmax ধরেছি আমরা, ঠিক আছে, সেই জন্য 1/v0। তাহলে এটাকে যদি আমি 2/vmax ধরি, তার মানে তলারটা হচ্ছে s, সেই জন্য 1/s হয়েছে। তাহলে অ্যাকচুয়ালি ওপরে যেটা আছে 1/v0, সেটা হচ্ছে 2/vmax, আর এটা হচ্ছে s। এই দুটোর রেসপেক্টে আমরা একটা গ্রাফ টেনেছি, যে গ্রাফটা এখান থেকে যাচ্ছে, এই যে সোজা গ্রাফটা এরকম যাচ্ছে, ওপরে দাগটা যাচ্ছে, এটা হচ্ছে বিক্রিয়ার বেগের একটা আহ কি বলবো, বিক্রিয়া বেগকে ডিনোট করছে, বোঝাচ্ছে। এখন আমরা যখন এর আগে গ্রাফগুলো দেখেছিলাম বিক্রিয়ার বেগ, তখন একটু অন্যরকম দেখেছিলাম। কেন দেখেছিলাম, তখন আমাদের কাছে কেএম বলে কিছু ছিল না। তার মানে এখানে কেএম যখনই এলো, তখনই কিন্তু এই এই টোটাল জিনিসটা এরকম ভাবে চেঞ্জ হলো। তো যদি মনে কর যে এটাকে আমরা আর একটু সহজ করে যদি বুঝতে চাই যে অ্যাকচুয়ালি কেএম ব্যাপারটা কি, তাহলে এখানে আমরা দুটো অ্যাক্সিস এরকম ভাবে নেবো। একটা অ্যাক্সিসে কি থাকবে, সাবস্ট্রেট, একটা থাকবে এনজাইম, আমাদের খুব চেনা গ্রাফ করছি। তো এই গিয়ে এই হচ্ছে চেঞ্জটা হতো, এরকম চেঞ্জ আমরা দেখেছিলাম। এই চেঞ্জের ঠিক যে টার্নিং পয়েন্ট থেকে, ঠিক আছে, যে টার্নিং পয়েন্ট থেকে বিক্রিয়ার বেগ আস্তে আস্তে করে কমতে শুরু করলো, সেই টার্নিং পয়েন্ট থেকে আমরা যদি একটা লম্ব টানি এস এর ওপরে, তাহলে ঠিক যে পয়েন্টটায় গিয়ে লম্বটা মানে করে, টাচ করে, তাকেই আমরা বলছি কেএম। ঠিক আছে, সেই কেএম হচ্ছে এখানে এই লম্বটা, এই লম্বটা, এটা হচ্ছে কেএম। তাহলে এই পার্টিকুলার জায়গায় আছে কেএম। এবার কেএম এর সঙ্গে ভিম্যাক্স এর যে সম্পর্ক, সেই সম্পর্কটা দেখানোর জন্য হচ্ছে এই স্লোপ, মানে এখানে যত ডিগ্রি, ধর 45 ডিগ্রি যদি হয়, বলছি আমি লিখিস না যেন 45 ডিগ্রি, তো এই যে স্লোপটা নামছে, ব্ল্যাক কালারের যে স্লোপটা নামছে, এই স্লোপটা হচ্ছে km/vmax। আমরা এখান থেকে কি কি জানতে পাচ্ছি, এক জানতে পাচ্ছি যে 1/vmax কোন জায়গাটায় থাকে, এটা আমরা জানতে পাচ্ছি। দ্বিতীয় জানতে পাচ্ছি যে কেএম কোথায় থাকে, কেএম এখানে থাকে, সেটা আমরা জানতে পাচ্ছি। তৃতীয় জানতে পাচ্ছি যে বিক্রিয়ার বেগ প্রকাশের জন্য আমরা যে সরল রেখাটা এখানে দেখতে পাচ্ছি, সেই বিক্রিয়ার বেগ প্রকাশের সরল রেখাটা আসলে কি, আসলে হচ্ছে km/vmax। ঠিক আছে, এই তিনটে জিনিস আমরা গ্রাফ থেকে জানতে পাচ্ছি। বল, আর কোনো ইনফরমেশন লাগবে? স্যার এই গ্রাফ থেকে কি মানে কোনো প্রশ্ন আসবে? অবশ্যই, অবশ্যই প্রশ্ন আসবে। কেমন ধরনের? একই রকম প্রশ্ন, যেরকম আমরা একটু আগে দুটো গ্রাফের ক্ষেত্রে দেখছিলাম বা ইকুয়েশনের ক্ষেত্রে দেখছিলাম, যে আমরা আম, এখানে 1/vmax কোন পজিশনটাকে বলে, ঠিক আছে, 1/vmax কোন পজিশনটাকে বলে। তারপর যে যখন আমরা মাইকেলিস মেন্টেন ইকুয়েশন ব্যবহার করছি, অর্থাৎ যখন আমরা উৎসেচকের সঠিক কার্যপদ্ধতিকে জানছি, তখন আম, যখন আমরা হচ্ছে তোর বল মাইকেল মেন্টন ধ্রুবক ব্যবহার করছি, তখন এই বিক্রিয়ার স্লোপ কেমন হয়। আমরা তো বিক্রিয়ার স্লোপ বলতে এইটা জানি, এই উঠে এই গেছে, এই স্লোপটা আমরা জানি, তাই না, এই স্লোপটা। তো এটা হলো, এটা কিন্তু আইডিয়াল নয়, এটা ওই আর কি বাচ্চাদের বোঝানো স্লোপ এটা, কিন্তু অ্যাকচুয়ালি স্লোপটা হচ্ছে এইভাবে যাবে।
তো সেই স্লোপের যে সরল রেখাটা, সেই সরল রেখাটা কাকে ডিনোট করে? হ্যাঁ, কে এম বাই ভি ম্যাক্স কে ডিনোট করে। এরকম ভাবে তোকে বলতে পারে যে মাইকেলস মেন্টন ইকুয়েশনে আমরা বিক্রিয়ার যে সরলরেখা দেখতে পাই, সেই বিক্রিয়ার সরলরেখার আসল Yes, মানে yes. কি? চারটে অপশন দিল, একটা দিল কে এম বাই ভি ম্যাক্স, যেটা সঠিক উত্তর। একটা দিল 1/v0, একটা দিল 1/v ম্যাক্স, একটা দিল 1/k মাইনাস 1/km, একটা দিল 1/s। ঠিক আছে, এবার তোকে ওই সরলরেখাটার মানটা ওখানে বুঝে বলতে হবে। বোঝা গেছে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। নতুন কেউ জয়েন হলো না রে? অনেকের পড়া আছে, তারা যে বললো এসে জয়েন হবে, 10টা বাজে জয়েন হলো না। হলো, তাহলে এই পার্টটা শেষ। এবার আমরা পড়বো অ্যালোস্টেরিজম। অ্যালোস্টেরিজম আমি পড়িয়েছি, কিন্তু তা সত্ত্বেও আরেকবার আমি পড়াবো, কারণ বলছি এই চ্যাপ্টারটা কিন্তু বেশ টাফ চ্যাপ্টারের মধ্যে পড়ে। আচ্ছা, অ্যালোস্টেরিজম তো জানবি, তার আগে তোরা একটা কাজ কর। তার আগে তোরা, আচ্ছা ঠিক আছে, পরে ওটা আমি লেখাটা পাঠিয়ে দেবো, গ্রুপে পাঠিয়ে দেবো, দেখে দেখে লিখে নিবি। লিখিয়ে এখন তো সময় নষ্ট করে লাভ নেই। কি বলছিলাম? অ্যালোস্টেরিজম। আচ্ছা, অ্যালোস্টেরিজমের বাংলা কিছু হয় না। অ্যালোস্টেরিজম মানে অ্যালোস্টেরিজম। তো সংজ্ঞা হিসেবে যদি দেখিস, তাহলে আমরা বলতে পারি যে উৎসেচকের আণবিক গঠনে দুটি প্রধান কেন্দ্র দেখা যায়। যে কেন্দ্রের মধ্যে একটি কেন্দ্রতে সাবস্ট্রেট যুক্ত হয় তাকে আমরা অ্যাক্টিভ সাইট বলি, এবং অপরটিকে অ্যালোস্টেরিক সাইট বলি। এই দুই কেন্দ্রকে নিয়ে উৎসেচকের যে জটিল গঠন, তাকে আমরা সেই গঠনের বহিঃপ্রকাশকে আমরা অ্যালোস্টেরিজম বলি। এইভাবে বইতে সংজ্ঞা থাকে। তো আমাদের সবসময় যে জিনিসটা জানা দরকার, যে একটা উৎসেচকের দেখতে কেমন হয়। অ্যালোস্টেরিজম জানতে গেলে প্রথম আমরা জানবো স্ট্রাকচার অফ অ্যান এনজাইম। একটা উৎসেচক কেমন দেখতে হয়। তো উৎসেচক আমরা যদি একটা মোটামুটি তো উৎসেচক ক্লাসে আমরা এঁকেছিলাম, সেখানে আমরা দেখেছি যে আহ, উৎসেচক খানিকটা এরকম দেখতে। যার একটাকে আমরা বলেছিলাম অ্যাক্টিভ সাইট, অন্যটাকে আমরা বলেছিলাম অ্যালোস্টেরিক সাইট। এই ক্ষেত্রে অ্যাক্টিভ সাইটের সঙ্গে সবসময় যে জিনিসটা এসে যুক্ত হয় তার নাম হচ্ছে সাবস্ট্রেট। এবং অ্যালোস্টেরিক সাইট যেটা আছে, আহ, তার সঙ্গে যে জিনিসটা যুক্ত হয় তাকে বলা হচ্ছে কোফ্যাক্টর। এটা বোধহয় লেখানো ছিল না। অথবা ইনডিউসার, অথবা প্রোডাক্ট। সাবস্ট্রেটের পরিবর্তে অনেক সময় এখানে জয়েন করা হচ্ছে ইনহিবিটর। এটা লেখা ছিল, কোফ্যাক্টরের কথা বা প্রোডাক্টের কথা লেখা ছিল না। এই টোটাল জিনিসটা হচ্ছে একটা উৎসেচক। ঠিক আছে, এটা একটা উৎসেচক। এখন অ্যালোস্টেরিজম হচ্ছে দু রকম হয়, একটা হচ্ছে পজিটিভ, পজিটিভ অ্যালোস্টেরিজম, যেখানে কি হয়, যেখানে একটি উৎসেচক আসে,
যেখানে একটি উৎসেচক আসে, এটা একটা উৎসেচক। এই উৎসেচকের এটা হচ্ছে অ্যাক্টিভ সাইট, আমি বাংলায় লিখে দিই সক্রিয় স্থান। তলায় যে পার্টটা রয়েছে এটা হচ্ছে অ্যালোস্টেরিক সাইট বা অ্যালোস্টেরিক স্থান। আচ্ছা, এখানে কি হয়, আবিষ্টক যুক্ত হয়, এটা মনে কর আবিষ্টক। আবিষ্টক যুক্ত হয় কোথায়, যুক্ত হচ্ছে অ্যালোস্টেরিক স্থানে, এই জায়গাটাতেই এটা আটকাতে পারবে। এই জিনিসটা জয়েন হলো। জয়েন হওয়ার পর কি হবে, এখানে সাবস্ট্রেট এসে বাইন্ড করবে। পজিটিভটা সবসময় বলেছিলাম সাবস্ট্রেটকে বাইন্ড করায়, তো সাবস্ট্রেট বাইন্ড করবে। এবং তোরা জানিস যে এখান থেকে পুরো ব্যাপারটা ভেঙে সাবস্ট্রেট থেকে প্রোডাক্ট আলাদা হয়ে যাবে, এটা প্রোডাক্ট, এটা সাবস্ট্রেট। তাহলে পজিটিভ অ্যালোস্টেরিজম মানে কি, না পজিটিভ অ্যালোস্টেরিজম মানে হলো যখন আবিষ্টক উৎসেচকের অ্যালোস্টেরিক স্থানে যুক্ত হওয়ার পর সক্রিয় স্থানে সাবস্ট্রেট জয়েন করে এবং সাবস্ট্রেট ভেঙে প্রোডাক্টে রূপান্তর হয়, তখন আমরা তাকে বলি পজিটিভ অ্যালোস্টেরিজম। যদি আমি নেগেটিভ অ্যালোস্টেরিজম বলি, তাহলে নেগেটিভ অ্যালোস্টেরিজম মানে কি, না নেগেটিভ অ্যালোস্টেরিজমের ছবিটা হলো এটা আমার অ্যালোস্টেরিক সাইট, এটা আমার সক্রিয় অঞ্চল, সক্রিয় স্থান, শর্টে লিখলাম অ্যালোস্টেরিক স্থান বলে। তো এই সক্রিয় স্থান যেটা আছে, এখানে আমার যে জিনিসটা এসে বাইন্ড করছে তার নাম হচ্ছে প্রতিরোধক। আগেরটা ছিল আবিষ্টক, আবিষ্টক হচ্ছে হেল্প করে, প্রতিরোধক। সেই প্রতিরোধক কি করছে, প্রতিরোধক কি করছে না, যখনই প্রতিরোধক যুক্ত হচ্ছে তখনই কখনোই কখনোই সাবস্ট্রেট আর যুক্ত হতে পারে না। ঠিক আছে, তখন আর সাবস্ট্রেট কি হচ্ছে এখানে যুক্ত হতে পারছে না। ক্লিয়ার, এটা হচ্ছে সাবস্ট্রেট। কিন্তু যখনই এটা আবার খুলে যাচ্ছে সেই সময় এখানে কিন্তু যদি আমি সাবস্ট্রেট ধরি, এরকম ভাবে যদি সাবস্ট্রেটকে ধরি, তখন সাবস্ট্রেট কিন্তু এখানে এসে যুক্ত হতে পারবে। তাহলে নেগেটিভ অ্যালোস্টেরিজম মানে হলো যখন কোনো অ্যালোস্টেরিক সাইটে প্রতিরোধক যুক্ত হওয়ার ফলে সেই আহ উৎসেচক সাবস্ট্রেটকে আর জয়েন করাতে পারে না এবং তার কার্যক্ষমতা লোপ পায়, তখন আমরা সেই ধরনের অ্যালোস্টেরিজমকে নেগেটিভ অ্যালোস্টেরিজম বলে থাকি। ঠিক আছে, পজিটিভ এবং নেগেটিভ অ্যালোস্টেরিজম খুব 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 ইম্পর্টেন্ট একটা পার্ট, যেটা ক্লাস 11 নিট এবং যারা বিএসসি নার্সিং এর জন্য পড়বি তাদের জন্য খুব ইম্পর্টেন্ট পার্ট। আচ্ছা, মোটামুটি এই একটা শেষ করলাম। আর কিছু ইনফরমেশন আছে যেগুলো হচ্ছে আমি গ্রুপেতে ছবি তুলে পাঠিয়ে দেব, সেগুলো তোরা একটু লিখে নিবি। আর লাস্ট আজকে যেটা দিয়ে শেষ করব সেটা হচ্ছে ফিডব্যাক নিয়ন্ত্রণ বা ফিডব্যাক প্রতিরোধ, যেটা তোরা হরমোনের ক্ষেত্রে হয়তো পড়েছিলি, সেটা আমাদের উৎসেচকের ক্ষেত্রেও ওই একই জিনিস আছে। তো চ একটু দেখে নি। আচ্ছা, এটার মধ্যে কোনো কোয়ারি থাকলে, কোশ্চেন থাকলে বলে ফেল।
স্যার একটু পেজটা চেঞ্জ করবেন না, 1 মিনিট দাঁড়ান। আচ্ছা আচ্ছা, যারা ক্লাস করছে না তাদের সঙ্গে যদি কথা হয় বলে দিবি অবশ্যই যেন তারা রেকর্ডিংটা দেখে নেয়। স্যার হয়ে গেছে, এবার চেঞ্জ করুন। আচ্ছা, এবার যে জিনিসটা পড়াবো তাকে বলা হচ্ছে ফিডব্যাক প্রতিরোধ, ফিডব্যাক মেকানিজম বা ফিডব্যাক প্রতিরোধ, যাই বলিস না কেন, ফিডব্যাক পদ্ধতিও বলে কেউ কেউ। আচ্ছা, এখানে যে সংজ্ঞাটা দিয়েছে আগে পড়ি, তারপর এক্সপ্লেন করে দিচ্ছি তোদের। প্রথমে বলছে যে বিক্রিয়ালব্ধ পদার্থ যখন উৎসেচকের অ্যালোস্টেরিক স্থানে যুক্ত, অ্যালোস্টেরিক কেন্দ্রে যুক্ত হয়ে উৎসেচকের বিক্রিয়ার গতিকে মন্দীভূত করে, সেই রূপ প্রতিরোধককে ফিডব্যাক বা প্রোডাক্ট প্রতিরোধ বলা হয়। সহজ স্যার কথা আগের বল। পেজটা একটুখানির জন্য দেওয়া যাবে? আমার একটুখানি লেখা বাকি ছিল লাস্টের দিকে। আগের পেজটা, আচ্ছা দাঁড়া দেখছি। চলে এসছে দেখ। অফলাইন ক্লাসে কিন্তু কোনোদিন বলবি না, বোর্ড মোছা হয়ে গেলে আর কিন্তু কিচ্ছু করা যাবে না। ঠিক আছে, হয়ে গেছে। ঠিক আছে, ওকে। আচ্ছা, ফিডব্যাক মেকানিজম আমি আর নতুন করে লিখছি না, ফিডব্যাক মেকানিজম আচ্ছা লিখে দিই, ক্যামেরাটা লাগছে না এত। তোরা যেটা জানিস সেখান থেকে শুরু করি। তোরা হরমোনটা তো জানতিস, হরমোনে কি হতো বল না। হরমোনে হচ্ছে কোনো হরমোন যদি ঘনত্ব তার যদি বেশি থাকতো রক্তে, তার মানে সেটার কাজ করছে না। কারণ হরমোন কি হতো, কাজের পর নষ্ট হয়ে যেত, উৎসেচক কাজের পর নষ্ট হয় না। তাহলে আমাদের বুঝতে হবে যে হরমোন যেভাবে ফিডব্যাক পদ্ধতি করত সেভাবে উৎসেচক করতে পারবে না। কারণ কি, হরমোন কাজের পর নষ্ট হয়ে যাচ্ছে। যদি নষ্ট না হয়, রক্তে যদি বেড়ে যায়, তার মানে কি, তার মানে ওই হরমোনটা আর দরকার নেই, নেগেটিভ ফিডব্যাক চলে যাচ্ছিল। এখানে সেরকম সিস্টেম নেই। এখানে তাহলে একটা উৎসেচকের আমরা দেখেছি দুটো অংশ আছে। একটাকে বলা হতো অ্যাক্টিভ সাইট, ঠিক আছে, আর একটাকে বলা হতো অ্যালোস্টেরিক সাইট। অ্যাক্টিভ সাইট বা সক্রিয় স্থান, সেখানে কে যুক্ত হয়, সেখানে যুক্ত হয় সাবস্ট্রেট। আর অ্যালোস্টেরিক সাইডে কে যুক্ত হয়, কোফ্যাক্টর, ইনডিউসার বা প্রোডাক্ট। যখন প্রোডাক্ট এখানে যুক্ত হয়ে যাচ্ছে, কোন প্রোডাক্ট, যে প্রোডাক্ট নাকি সাবস্ট্রেট থেকে ওই এনজাইমটাই তৈরি করেছিল, সেই প্রোডাক্টটা যুক্ত হয়ে যাচ্ছে কোথায়, অ্যালোস্টেরিক সাইটে। তাহলে অ্যালোস্টেরিক সাইটে যখন প্রোডাক্ট যুক্ত হয়ে যাচ্ছে, তখন কোনোভাবেই, কি বলছি, তখন কোনোভাবেই ইনডিউসার যুক্ত হওয়ার কথা নয়। এখানে ইনডিউসার সে একটা অ্যাক্টিভেটর হিসেবে কাজ করে, অথবা সে প্রতিরোধক মানে ইনহিবিটর হিসেবে কাজ করে। তার মানে এর যুক্ত হওয়াটা খুব ইম্পর্টেন্ট, এ যুক্ত হলে তবে এ উৎসেচকটা কাজ করবে, নয়তো করবে না। তাহলে প্রোডাক্ট যখন যুক্ত হয়ে যাচ্ছে, তখন উৎসেচকের কাছে একটা আলাদা বার্তা যাচ্ছে, যে বার্তাটা হলো কখনোই আমি আর সাবস্ট্রেটের সাথে বাইন্ড করব না। ঠিক আছে, আগে আমরা যে ছবিটা দেখেছিলাম সেখানে আবিষ্টক এবং প্রতিরোধক বলে দুটো জিনিস ছিল, যারা যুক্ত হলে উৎসেচক হচ্ছে সক্রিয় হতো বা নিষ্ক্রিয় হতো। এই ক্ষেত্রে বলছে যখন প্রোডাক্ট যুক্ত হবে উৎসেচকের সঙ্গে, মানে ই প্লাস পি যুক্ত হয়ে যখন ইপি তৈরি করবে, তখন এই উৎসেচকটা, এনজাইমটা সবসময় ইনঅ্যাক্টিভ ফর্মে থাকবে। ঠিক আছে, আর একটা আমরা কি দেখেছিলাম একটু আগে, ই প্লাস প্রতিরোধক, প্রতিরোধক মানে হচ্ছে ইনহিবিটর,
ইনহিবিটর যখন যুক্ত হয়েছিল তখন কি হয়েছিল, ইআই তৈরি হয়েছিল। ইআই তৈরি হলেও কিন্তু উৎসেচক ইনঅ্যাক্টিভ থাকছে, নেগেটিভ অ্যালোস্টেরিজমে। এটা এটা নেগেটিভ হলো। এবার পজিটিভ অ্যালোস্টেরিজমে কি দেখলাম, এনজাইম প্লাস কি ছিল, কিসের সঙ্গে যুক্ত হয়েছিল, তলাটা কি যুক্ত হয়েছিল বল, ওই দেখ পজিটিভে কি যুক্ত হয়েছিল, একটা তো সাবস্ট্রেট আর একটা কি যুক্ত হয়েছিল, বল রে। আবিষ্টক। আবিষ্টক। আবিষ্টক মানে হচ্ছে অ্যাক্টিভেটর, ঠিক আছে, যা অ্যাক্টিভেটর এর মানে আবিষ্টক। তৈরি হয়েছিল ইএ কমপ্লেক্স। ইএ হচ্ছে এনজাইমটাকে সক্রিয় রাখে, মানে অ্যাক্টিভ রাখে, ঠিক আছে। দেখ কিরম কোশ্চেন আসতে পারে যে এনজাইমের সঙ্গে কার বন্ডিং এ কি হয়। চারটে অপশন দিল, যে এনজাইমের সঙ্গে অ্যাক্টিভেটর দিয়ে অ্যাক্টিভ হয়, এনজাইমের সঙ্গে ইনহিবিটর দিয়ে অ্যাক্টিভ হয়, এনজাইমের সঙ্গে প্রোডাক্ট দিয়ে অ্যাক্টিভ হয়, এনজাইমের সঙ্গে সাবস্ট্রেট দিয়ে অ্যাক্টিভ হয়। তাহলে ই দিয়ে চারটে জিনিস আছে, দেখ ই প্লাস এস, ই প্লাস পি, ই প্লাস এ, ই প্লাস আই, ঠিক আছে। চারটে অপশন এমসিকিউ, কোনটায় কি হয়, কোনটায় অ্যাক্টিভ হয়, কোনটায় ইনঅ্যাক্টিভ হয়, কোনটা অ্যাক্টিভ হয়, কোনটা ইনঅ্যাক্টিভ হয়। এই প্লাস মাইনাস দিয়ে করে দিলাম, এই সরি কি বলে প্লাস মাইনাস বলছে, রাইট আর ক্রস দিয়ে করে দিলাম কোনটাতে কি হয়, বোঝা গেল। এই ধরনের প্রশ্ন আসবে। আচ্ছা আমাকে, আমি এখন একটু একটা ইউটিউবের জন্য একটা কাজ করব, তো তোরা আমাকে একটু রাতের দিকে হোক বা কাল সকালে হোক মনে করাবি। আমি তোদের গ্রুপে কিছু বইয়ের ছবি তুলে পাঠিয়ে দেবো, দুটো গ্রুপেই পাঠিয়ে দেবো, দুটো যে আলাদা আলাদা গ্রুপ আছে সেগুলো একটু খাতায় লিখে নিবি। লিখে নিলে আমাদের নেক্সট যে উইক, ঠিক আছে, নেক্সট যে উইক সেই উইকে আমরা পড়বো হচ্ছে সেল। সেল পড়বো, বুধবারের ব্যাচে সেল শুরু হয়ে গেছে, শুক্রবারের ব্যাচে সেল শুরু হবে। নেক্সট যে সামনের বুধবারের যে ব্যাচ আছে সেখানে তাদের হবে বায়োমলিকিউলের ওপর এক্সাম, ঠিক আছে, বায়োমলিকিউলের ওপরে এক্সাম হবে, এমসিকিউ এক্সাম হবে। আর শুক্রবারের ব্যাচে সেল পড়া হয়ে গেলে তারপরের যেদিন আছে সেদিন আবার এক্সাম হবে, ঠিক আছে, বলে দিলাম। স্যার বলছি, ইনডিউসারের নিচে যে যেটা লেখা আছে ইনহিবিটরের সাথে, সেটা কি লেখা আছে একটু বুঝতে পারছি না। অ্যাক্টিভেটর। অ্যাক্টিভেটর, ইন্ডিউসারের ঠিক নিচে আছে আছে স্যার। অ্যাক্টিভেটর অবলিক দিয়ে ইনহিবিটর। হ্যাঁ।